বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে মানুষের সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে গিয়ে সঠিক সেবাটা না পাওয়া। এখানে তাদের দীর্ঘ লাইন, দীর্ঘ চিকিৎসা পাওয়ার জন্য সিরিয়াল, প্লাস হচ্ছে গিয়ে সঠিক সময়ে চিকিৎসকরা রোগীকে অ্যাটেন্ড না করা, রোগীর প্রতি যথাযথ মনোযোগ না দেওয়া, অর্থাৎ একজন রোগীর সন্তুষ্টি অর্জনের জন্য চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে যে আচরণ এবং যেরকম চিকিৎসাটা প্রত্যাশা করে মানুষ, সেটা তারা পাচ্ছে না বলে মনক্ষুণ্ণ। এইটা হচ্ছে প্রধান বিষয়। এখন ফার্স্ট প্রায়োরিটি হলো মানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে আমার মানুষকে সন্তুষ্ট করতে হবে, হ্যাপি করতে হবে ভালো চিকিৎসা দিয়ে। কারণ ভালো চিকিৎসা দেওয়ার জন্য কি কি দরকার? এক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেখানে যন্ত্রপাতি সহ হসপিটাল ফ্যাসিলিটিস যা যা দরকার ওই এলাকার রোগীদের চিকিৎসার মেজরিটি বা ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস ওইখানে আছে। এইটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে সেখানে চিকিৎসক যেন সার্বক্ষণিক থাকেন। এটা একটা অভিযোগ অনেকের, যে চিকিৎসকটা কর্মস্থলে ফুল টাইম অনেক সময় থাকেন না, ফুল অফিস টাইম থাকেন না, এই অভিযোগটা জনগণের পক্ষ থেকে আছে। ফলে ফুল টাইম যাতে চিকিৎসক থাকেন এবং যথাযথ চিকিৎসাটা তারা পান। তৃতীয় হলো গিয়ে চিকিৎসার কিছু কিছু বিষয় অপ্রতুলতা, যেমন অ্যাম্বুলেন্সটা আছে হয়তো নষ্ট হয়ে আছে, অথবা অ্যাম্বুলেন্স ঠিক আছে কিন্তু তার ড্রাইভার অনুপস্থিত। বেড আছে, বেড খালি পড়ে আছে কিন্তু এইখানে চিকিৎসক সংকট আছে। ফলে এই সমস্ত কিছুটা একটা কম্বাইন্ড প্যাকেজের আওতায় আনতে হবে, যে একজন রোগী তার সঠিক চিকিৎসা পাওয়ার জন্য কোথায় কোথায় ঘাটতি ছিল, কোথায় কোথায় তার অসন্তুষ্টি ছিল এবং কেন এই অসন্তুষ্টিটা সেটা খুঁজে বের করতে হবে, সেই ঘাটতিটা পূরণ করা। এখন এই পূরণ করাটা এত সহজ না। যেমন বাংলাদেশে চিকিৎসকদের জন্য জেলা উপজেলা লেভেলে, থানা বা ইউনিয়ন লেভেল পর্যন্ত সেইখানে কিন্তু ওই যথাযথ তাদের যে আবাসন, তাদের সেফটি সিকিউরিটি, এই সব কিছু অনেক জায়গায় নাই। সেইটা এনশিওর করা, কারণ চিকিৎসক যাকে আপনি প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা তিনি থাকবেন, তার ন্যূনতম সিকিউরিটি এবং তার আবাসন ব্যবস্থা এটুকু তো একটু দেখতে হবে, তিনি যেন সেখানে বসবাস করতে পারেন, থাকতে পারেন, এইটা। আর চিকিৎসকদেরও ভাবতে হবে যে আমাদের কিছু অপ্রতুলতা আছে, সেটা জেনেই তো এই চাকরিতে আমরা জয়েন করেছি। তাইলে সেখানেও সব না পেলে আমি সার্ভিস দিব না, অজুহাত দাঁড় করাবো, সেটাও যেন আমাদের তরফ থেকে না হয়। এইভাবে সামগ্রিক চিন্তাটা করে যদি স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটু ঢেলে সাজানো যায়। পাশাপাশি দুর্নীতি একটা বড় বিষয় হেলথ সেক্টরে। দেখা যায় এখানে রোগীদের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে চিকিৎসা খাতে, যন্ত্রপাতি ক্রয়ের জন্য, অ্যাম্বুলেন্সের জন্য, ওষুধ ক্রয়ের জন্য এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সব বিষয়ে যত টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকার একটা অংশ দুর্নীতির মাধ্যমে রোগীদের উপকারে না এসে সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। এরকম চিকিৎসা খাতের বিভিন্ন দুর্নীতির খবর তো আমরা বিভিন্ন সময় পেয়েছি। সুতরাং এই সরকারের যেহেতু এইটাও একটা অঙ্গীকার যে দুর্নীতিটাকে তারা যতটা সম্ভব রোধ করবে এবং এটা জিরো টলারেন্স তারা দেখাবে, সেই জিনিসটাও স্বাস্থ্য খাতেও দেখাতে হবে, যে যাতে দুর্নীতির মাধ্যমে জনগণের যে প্রাপ্য সেটা ব্যাহত হয়ে না যায়। এটা গেল ইন জেনারেল যা যা করতে হবে সেটা। একটু অ্যাডভান্স চিন্তা যদি করেন তাহলে সারা পৃথিবীর হেলথ সেক্টর তো অনেক এগিয়ে গেছে ডিজিটালাইজেশনের মাধ্যমে। বাংলাদেশ সেই ক্ষেত্রে অনেক জায়গায় পিছিয়ে আছে। যেমন আমাদের এইখানে রেফারেল সিস্টেম ডেভেলপ করেনি। উচিত এরিয়া বেসিস একটা রেফারেল সিস্টেম চালু করা। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেরকম ওই এরিয়ার রোগীরা ওই এরিয়ার মধ্যেই জিপির কাছে যেতে হবে, জিপি রেফার করবেন যাদেরকে, তারা হচ্ছে স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তার বা হসপিটাল কোথায় যাবেন সেটা ঠিক হবে। কিন্তু আমাদের এখানে ওইটা না থাকাতে
শৃঙ্খলাটা আসেনি অনেক ক্ষেত্রে, যে আপনার বাচ্চার সাধারণ সর্দি জ্বর হয়েছে বা পাতলা পায়খানা হয়েছে, আপনার একজন প্রফেসরকে দেখাতে হবে, যে কোনো উপায়ে তার অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে চান, সেখানে তদবির, ফলে ওই প্রফেসরের উপর এটা একটা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, কোনো এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না এইটা। দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে গবেষণা বা ডাটা কালেকশনের জন্য যে ন্যাশনাল ডাটা বেস দরকার হেলথ সেক্টরে, সেটাও ওইভাবে ডেভেলপ করছে না। কারণ আমরা জানি না যে আমার কোন জেলায়, কোন উপজেলায়, কোন ইউনিয়নে কোন রোগটা এখন বেড়ে গেল হঠাৎ, সেটা কেন বেড়ে গেল, এর কারণটা কী, সে কারণটা নির্ধারণ করে ওই এলাকায় এই চিকিৎসার জন্য বা তার প্রতিরোধের জন্য যে জোর দেয়া, সেটা জানার সুযোগ খুব কমে যায়। কারণ ওই অর্থে যদি এরিয়া বেসিস ডাটা এন্ট্রির বিষয়টা থাকতো, সেটা নাই, সেটা আনতে হবে। হেলথ কার্ডের কথা যেটা বলা হয়েছে, এই হেলথ কার্ডটা যদি পর্যায়ক্রমে সার্বজনীনভাবে করা যায় সবার জন্য, অর্থাৎ একজন লোকের একটা ডিজিটাল একটা স্মার্ট কার্ড থাকলো, হেলথ কার্ড থাকলো, এই কার্ডে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, পিন নাম্বার থাকবে, সেটা দিয়ে যেখানেই যে যাক, এই কার্ডের মাধ্যমেই চিকিৎসক তার অতীতের সব রোগের ইনফরমেশন পেয়ে যাবেন। তিনি কোন চিকিৎসা পেয়েছেন, কি ওষুধ খেয়েছেন, আর কি কোমরবিডিটি বা অন্যান্য রোগ ব্যাধি আছে, অর্থাৎ এই রোগীর সামগ্রিক যে চিত্রটি ইনফরমেশন সেই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এই কার্ডটা যদি সামগ্রিকভাবে প্রচলন করা যায়, এইগুলা তো একটা সেক্টর গেল। তৃতীয় হলো স্বাস্থ্য শিক্ষা। বাংলাদেশে অনেক সংখ্যায় প্রাইভেট হসপিটাল দিয়েছে, সরকারি হাসপাতালও যথেষ্ট সংখ্যায় হয়েছে, কিন্তু তার শিক্ষা এবং চিকিৎসার যে মানটা, সেই মানটা মনিটরিং করা, যে আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে হলে এমনকি ন্যাশনাল মানের, দেশীয় ন্যাশনাল মানের শিক্ষা দেওয়ার মতো ফ্যাসিলিটিস সব মেডিকেল কলেজে নাই, সব ডেন্টাল কলেজে নাই। ফলে এইগুলা যেগুলো পারমিশন দিয়েছে সেগুলো মনিটর করা এবং যেভাবে মানসম্পন্ন চিকিৎসা শিক্ষা ব্যবস্থা চলা উচিত সেই মানে আনতেই হবে। তা নাহলে আমরা যদি ভালো চিকিৎসক তৈরি করতে না পারি, তাহলে তারা যে চিকিৎসা দিবেন, ভালো চিকিৎসা কিভাবে হবে? সেই জন্য চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা এবং রোগীর দোরগোড়া পর্যন্ত চিকিৎসাটা পৌঁছে দেওয়ার জন্য যেখানে যেখানে যে ব্যত্যয় আছে সবগুলো অ্যাড্রেস করতে হবে। আর একটা গুরুতর বিষয় বাংলাদেশে আনতে হবে, সেটা হচ্ছে কিছু রোগ আছে, ধরেন ক্যান্সার, কিডনি ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিস, লিভার ট্রান্সপ্লান্টের মতো এরকম জটিল রোগে আক্রান্ত যারা, সেই রোগগুলোর ক্ষেত্রে যদি গরিব রোগীর হয়, তারা কি করবে? ধরেন আপনি সমাজ কল্যাণ থেকে একটা সামান্য একটা অংশ টাকা গরিব রোগীদের দিয়ে থাকে ক্যান্সার আক্রান্ত হলে, কিন্তু ওইটা তো তার খুবই সামান্য। তাহলে একজন গরিব রোগী যখন সাধারণ হতদরিদ্র রোগী বা নিম্নবিত্ত রোগী, সে ক্যান্সারে আক্রান্ত হলো, তার এই ক্যান্সারের চিকিৎসার দায়িত্বটা যদি রাষ্ট্র নিতে না পারে, তাহলে তার সামান্য ভিটামাটি থাকলে সেটা বিক্রি করে, না থাকলে ধারদানা করে, এবং একসময় চিকিৎসাটা কন্টিনিউ করতে না পেরে তিনি মৃত্যু অবধারিত হয়ে যায় তার জন্য। এখন একটি রাষ্ট্র যদি তার নাগরিককে বিনা চিকিৎসায় মৃত্যুর হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা কেমন রাষ্ট্র হলো? তাহলে এইটাকেও মানুষের যে আয়ের যে স্তর আছে সেইটা দেখে, তার ইয়ারলি ইনকামের স্ট্যাটাস দেখে একটা মানে স্ল্যাব নির্ধারণ করতে হবে যে এই ইনকাম জেনারেটিং এর নিচে হলে তাদের এ জাতীয় জটিল যেসব ব্যয়বহুল চিকিৎসা লাগে, এরকম যে রোগে আক্রান্ত হবে, তাদেরকে ওইভাবে কোনো একটা পদ্ধতির মাধ্যমে যাচাই বাছাই করে সত্যি সে যদি এই দরিদ্র জনগোষ্ঠী গ্রুপের হয়, তার সমস্ত চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, সরকারকে নিতে হবে। কারণ ওই ক্ষেত্রে যারা সামর্থ্যবান তারা ট্যাক্স দিবে, তারা ডোনেশন দিবে দরকার হলে স্থানীয়ভাবে, বা যে উন্নত রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে চলে সেইভাবে রাষ্ট্রের সকল নাগরিককে এই চিকিৎসা সেবার আওতায় আনতে হবে, যাতে একজন মানুষও অর্থের অভাবে বা সুবিধার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে।